Hope everyone is doing well by the grace of Almighty Allah. আজকে আরও একটা রোগ নিয়ে একটুখানি ডিসকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যানাল ফিশার, পাজ, ফ্যাস্টুলা, ভগ্নদ্বার যেটাই বলেন। আমরা মেয়েরা এতে অনেক বেশি কষ্ট পাই এবং কারোর সাথে শেয়ার করতে পারি না। এটা আমরা মনে করি একটি গোপন রোগ, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। রোগ মানেই রোগ এবং তার অবশ্য চিকিৎসা আছে। আর রোগের জন্য কেউ কিন্তু দায়ী না। মানে আপনারা যদি মনে করেন যেটা পাপের কারণে হয় বা কোনো কিছু, এরকম কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই। তো চলুন আমরা জানি যে এই অসুখ হলে আমরা কীভাবে এটাকে ওভারকাম করতে পারবো। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি আমার আব্বুর কাছ থেকে শুনেছি, সুফি সাধক শাহ মোহাম্মদ ইদ্রিস আলী সবসময় বলতেন, তুমি যা খাও তাই হয়ে যাও। তার মানে যে গরু খায় সে গরু হয়ে যায়, হাঁস খায় হাঁস, মুরগি খায় মুরগি হয়ে যায়। আর যত বড় বড় সাধক এবং যারা বয়স লুকাতে চেয়েছেন বা অনেক বছর সুস্থ সবল রয়েছেন, তাদের খাবারের মেনুতে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভেজিটেবল। সো সবজি কেন মানুষকে সুস্থ রাখে এবং বয়স কমিয়ে দেয়, এটা অনেকবার বলেছি। ফার্স্ট অফ অল সবজিটা হচ্ছে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আমরা রান্না করতে পারি কিন্তু আমরা খাদ্য তৈরি করতে পারি না, আমরা প্রোডাক্ট করতে পারি না, আমরা কুকড করতে পারি। হ্যাঁ, সবজিটা হচ্ছে সূর্যের আলো, হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। সবজিটা সূর্যের আলো নিতে পারে, আর সবজিটা খেলে আমি সরাসরি শক্তি পাই। সেই সবজিগুলো পশু পাখি খায়, গরু ঘাস খায়। ঘাস কিও সবগুলো খায়? একটা আস্ত গরু তো আমরা খাই না, আমরা এক টুকরো মাংস খাই। সেখানে আমি কতটুকু এটিপি মানে হচ্ছে শক্তি উৎপাদন করে, কতটুকু এটিপি পেতে পারি, কতটুকু সূর্যের আলো সেখানে আমি পাবো। বাট আমি যদি একটু সবজি খাই সেখান থেকে প্রচুর শক্তি পেতে পারি। নট লাইক দ্যাট। এই যে কয়টা রোগের কথা বললাম, অনেকের, আজকে একজন রোগী এসেছিলেন, উনি ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন, একজন স্যার, এবং ওনার মেয়েরও একই প্রবলেম। তো আমরা যারা মা, আমার মাকে দেখেছি, উনি অনেক স্যাক্রিফাইস করতেন, উনি একটা রুটিন মেনটেন করতেন। সেখানে আমাদের মঙ্গলবার দিন থাকতো সব ধরনের ভর্তা, শুক্রবার দিন হচ্ছে জুম্বার দিন, এটা আমাদের ঈদের দিন ছিল। শুধু শুক্রবার দিনই মা হয় বিরিয়ানি করতেন, নাহলে খিচুড়ি করতেন, না হলে পোলাও মাংস করতেন, নাহলে রোস্ট করতেন, নাহলে গরুর মাংস, মানে যে কোনো ধরনের মাংস এবং রিচ ফুডটা আমরা শুক্রবারে খেতাম। এটা আমাদের জন্য ছিল একটা হলিডে, প্লাস এটা ঈদের জন্য, মানে মুসলমানদের জন্য বলা হয় যে শুক্রবারের জুম্মার দিন মুসলমানদের ঈদের দিনের সমান। ওই পারপাসটাকে, মানে উনি অনেক বেশি ধার্মিক ছিলেন এবং উনি এই পারপাসটাকে ফলো করে, আব্বা মা দুজনের কথাই বলছি, আমাদের বাসায় এই নিয়মটা ছিল। আমি এখনও ওভাবে করতে পারি না, তবে চেষ্টা করতেছি। আর অন্য দিনগুলোতে আম্মা একটা রুটিন মেনটেন করতেন এবং আমাদের খাবারের মেনুতে অবশ্যই শাক, সবজি, মাছ অথবা মাংস অথবা ডিম থাকতো। তা আমাদের যে এখানে গল্প বললে মানে কথাগুলো বলতে সহজ হয়, গল্প সবাই শুনতে চায়। আমাদের নিচে একজন দোকানদার আছেন, নুরু কাকা, তো উনি খুব মজা করে বলতেন যে উনার এক খাঁচির ডিম নাকি সব আমাদের বাসায় আসতো। মানে আমাদের বাসায় সকালে নাস্তায় সবাই একটা করে ডিম পেত। আমরা ছিলাম 5 ভাই বোন, আব্বা আম্মা 2 জন, 7 জন, কাজের মানুষেরও 2 জন, 9 জন, কাকারা থাকতেন, মানে 10-11 জনের একটা, মানে 12 জন ধরি, আবার গেস্ট কেউ না কেউ থাকতোই। তো মানে সকালে নাস্তা যদি আপনার 12টা ডিম লাগে, আর যেদিন ডিম রান্না করতে তাহলে দুপুরে আবার 12টা, আবার রাতেও 12টা, তাহলে বুঝতে পারেন যে এ বাসায় কত ডিম খাওয়া হচ্ছে। এই জন্য আমরা অনেক ডিম গুলগাল্লাগুলো হয়েছে, আমাদের কোনো কঠিন অসুখ নাই। সো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার লাইফস্টাইলটা অবশ্যই পরিবর্তন করতে হবে। বাঁচতে হলে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আপনি খালি কষায় গরুর মাংস খাবেন, কষায় মাছ খাবেন, শুধু মাছ দিয়ে ভাত খাবেন, মাংস দিয়ে ভাত খাবেন, বা শুধু মাংস দিয়ে পরোটা রুটি যাই খাবেন, কিন্তু আপনি কোনো ভেজিটেবল খাবেন না, ঝোল তরকারি খাবেন না, সবজি খাবেন না, তাহলে তবে আপনাকে আমরা সুস্থ করতে পারবো না। আপনার খাবারের মেনুতে অবশ্যই সবুজ শাক সবজি থাকতে হবে। যারা এই অসুখগুলোতে ভুগছেন, সহজে অসুখগুলো ঠিক হয় না, তার একটাই কারণ আপনি প্রচুর পরিশ্রম, মানে আপনি কী বলবো, আপনি পরিশ্রম একটু কম করেন, আর আপনার ওজন অনেক বেশি, আবার আপনি শাকসবজিও খাবেন না। তাহলে আমরা আপনাকে খালি মেডিসিন দিয়ে কীভাবে ইমপ্রুভ করবো বলেন? মেডিসিনগুলো পরে বলছি, আগে আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেন। এবং যেহেতু আপনি মা, আপনার অনেক দায়িত্ব আছে। আপনি যেরকম হবেন আপনার বেবিরা সেরকম হবে।
যেমন আমি সবসময় বলি যে আমি আমার বাবুটা যখন পেটে ছিল এবং বাবুটা যখন হয় তখন আমি আইএলসে পড়াশোনা করি। তোমার ছোটো ছেলেটা জিসান হচ্ছে সব কিছু ইংলিশে বলে এবং তাকে আমি বেশিরভাগ সময় দেখি আইএলসের বই নিয়ে বসতে, ল্যাপটপে কাজ করতে, মানে তার ইংলিশের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। এটা কেন তৈরি হয়েছে, সে তার মাকে দেখেছে। ইন দ্য সেম কেস আপনি মানে খাবার কথা যদি বলি, যেমন যে রুগী আসছিলেন ওনার সামনে আমি ভাত খাওয়াচ্ছিলাম বাবুদেরকে, তা আমি ওদেরকে বলছিলাম দেখেন যে আমার আম্মার একটা খুঁটুনি ছিল, সেটা কখনোই মারতেন না, কিন্তু উনি যখন দেখাতেন ওই ভয়ে আমরা চোখের পানি নাকের পানি একসাথে করে খেতাম। মানে আমরা কিন্তু করল্লা খাওয়াই শিখেছি, সব বাচ্চারাই কিন্তু করল্লা খেতে চায় না, এটা তেতো, কিন্তু এটাতে খেতে হবে, এটাতে আপনার পিত্তর জন্য ভালো। মামনি কিছু বলতে পারো, এটা পিত্তর জন্য ভালো, এটা কিন্তু অনেকে জানেন না। কারণ মা যদি সচেতন না হয়, আমি মার উপরটাই বলবো, কারণ একটা মা একটা বাচ্চার জন্য, বাবা অবশ্যই আছে কিন্তু মার ভূমিকাটা সব থেকে বেশি। আমরা যারা জব করি তারপরেও কিন্তু আমাদের উপরেই বেশিরভাগ দায়িত্বটা চলে আসে। এটা আমার মামনি। হ্যালো। হ্যাঁ, যদি পায়খানা শক্ত হয় কি কি খাবার খাবে আম্মু যাতে নরম হয়? চাইনিজ সবজি। ইয়েস, নাম্বার 1। দেখছেন, ও চাইনিজ সবজি খায়। তুমি চাইনিজ সবজি খাও? চাইনিজ সবজি খাও? তারপরে খেতে হবে শসা, পেঁপে। ইয়েস। তারপর তারপরে খেতে হবে মানে পাকা পেঁপে, ইয়েস, বেল, বেল, ইসুপ কলের ভুসি। এই যে এই কয়টা জিনিস। হ্যাঁ, তারপরে হচ্ছে সবজির মধ্যে যদি আপনি পটল খান, আঁশযুক্ত সবজি। তারপরে শাকের মধ্যে তোমরা কি শাক দিয়ে খাও আজকে ভাত খেয়েছো মামনি? আজকে আমরা পালং শাক দিয়ে খেয়েছি। হ্যাঁ, পালং শাকে ভিটামিন এ আছে, আপনার রক্তশূন্যতা দূর হবে। আবার পালং শাকে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। এরকম পালং শাক দিয়ে চিংড়ি মাছ খুব টেস্ট, তাই না আম্মু? হ্যাঁ, যে বেবেরা চিংড়ি মাছ পছন্দ করে তাদেরকে একটু পালং শাকের সাথে একটু মিষ্টি কুমড়োর সাথে দেন, ডালের সাথে একটু পেঁপে দেন। এই যে এইভাবে একটু একটু করে সবজি একটা একটা করে দিয়ে আস্তে আস্তে আপনি আপনার বেবিদেরকে সবজি খাওয়ানোর প্রতি কী করবেন, অভ্যস্ত করবেন, তাই না মামনি? অবশ্যই। অভ্যস্ত করবেন। এবং আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কী খেতে হয় মামনি? সকালে উঠে খেতে মধু খেতে হয়। মধু পানি। মধু পানি। হ্যাঁ, আর যদি মধু না থাকে তাহলে 1 গ্লাস পানি খান, 2 গ্লাস খান, 3 গ্লাস খান। যত বেশি পানি খাবেন তত আপনার বেশি জীবাণু চলে যাবে, আপনি অসুস্থ কম হবেন, পেটের পীড়া হবে না, কনস্টিপেশন থাকবে না। এগুলো অনেক কার্যকরী। আর ঘুমানোর আগে আপনি গরম দুধ খাবেন, তাহলে আপনার কনস্টিপেশন দূর হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো যেগুলো বললাম, এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রাত জাগা যাবে না। আপনি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, কারণ রাত 10টা বাজে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা যেই দেশে থাকেন সেই দেশে সেই নিয়ম অনুযায়ী। সেই হরমোনটা নিঃসৃত যদি না হয় তাহলে আপনারা অসুস্থ হয়ে যাবেন, আপনাদের বাবু হবে না, আপনাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হবে, তারপরে আপনার বামন হয়ে যাবেন। তাহলে আপনাদের কি দরকার, রাত 10টা বাজে আপনারা ঘুমিয়ে যাবেন আর একবারে সকালে ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠবেন। তারপরে মর্নিং ওয়াক করবেন, নাস্তা করবেন, নামাজ রাখবেন, রোজা রাখবেন। আপনি নামাজ পড়লে 5 ওয়াক্ত আপনার কী হয়ে যাবে, এক্সারসাইজ হবে, গুড এক্সারসাইজ। এটাও কিন্তু আপনার ওয়েট কমাবে। ভেরি ভেরি গুড এক্সারসাইজ। হ্যাঁ, তারপরে আপনার ওয়েট কমাবে। ওয়েট কমলে তো আপনার কনস্টিপেশনও দূর হয়ে যাবে। একটার সাথে দেখছেন, একটার সাথে একটা কত লিঙ্ক। আবার কয়দিন পর দেখা যাবে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনার হাই প্রেশার হয়েছে, তারপর অবসিটি তো আপনার আসছেই। এরকম বিভিন্ন ধরনের অসুখ বিসুখে যদি আপনি আক্রান্ত হতে না চান তাহলে এই কথাগুলো মেনে চলুন। আর যে ওষুধগুলোর কথা বলছিলাম, ওষুধগুলোর মধ্যে আপনি ফার্স্ট অফ অল, যেহেতু আপনার ওয়েট অনেক বেশি, হাইট অনেক বেশি, পেটে গ্যাস অনেক বেশি, আপনার হয়তো ওই জায়গাটা ফুলে গেছে, আপনার পায়খানা করতে কষ্ট হচ্ছে, আপনার জায়গাটা কেটে গেছে, তাহলে আপনি নাটস খেতে পারেন। তার সাথে আপনি যেহেতু অনেক মানে উল্টাপাল্টা খাবার খান, সো খাওয়ার আগে আপনি আর্সেনিকটা খেতে পারেন, তাহলে আপনার অনেক কষ্ট কমে গেল। তারপরে আপনি এই যে ব্যথা ইটের জন্য আমরা কলিনসোনিয়া দেই, যেহেতু যদি ব্লিডিং হয় তাহলে আমরা অন্য আরেকটা ওষুধ দেই। তো এই যে বিভিন্ন ওষুধগুলো, এগুলোর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ কোন ওষুধটা আপনি প্রথমে শুরু করবেন আর কোনটা শেষ করবেন এবং কোন মাত্রায় খাবেন সেজন্য আপনার চিকিৎসক লাগবে। আর চিকিৎসকটা আমরা আছি আপনার পাশে 24/7। সো আপনাদের 3টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনারা দ্রুত ঘুম থেকে উঠবেন এবং দ্রুত ঘুমাতে যাবেন। 2 নাম্বার হচ্ছে আপনারা শাকসবজি খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, আপেল খাবেন, কনস্টিপেশন দূর করার জন্য প্রচুর পানি খাবেন এবং এক্সারসাইজ করবেন।
আর জীবনযাত্রা পরিবর্তন অবশ্যই করতে হবে, শাকসবজি অবশ্যই খেতে হবে। বাঁচতে হলে শাকসবজি আপনাদেরকে খেতেই হবে, তাই না? যদি বাঁচতে চান শাকসবজি খান। লাস্টে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো। দেখো। এই যে এই আঙ্গুলটা, হুম। এই আঙ্গুলটা এখন এইদিকে চলে আসবে। ওয়াও, তারপর দেখতে আর- ভালো লেগেছে না? এই যে আরেকটা ম্যাজিক, এই দেখেন এরকম। তারপরে দেখেছেন? ইয়েস। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।